এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিচ্ছেন, কেউ আসবেন নবান্নতে, আমার টাইম নিয়ে চা খাওয়াবো আপনাকে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনিয়ে আজকে পর্বটা আপনাদের সামনে শুরু করলাম, যেখানে তিনি বলছেন যে যেখানেই হাত দেওয়া হচ্ছে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, এবং সেই পচা দুর্গন্ধ ঢাকতে সাধারণ মানুষ ডিম ছুঁড়ে অন্তত কিছুটা ঢাকার চেষ্টা করছে। এত দুর্গন্ধ পশ্চিমবঙ্গে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তিনি বললেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা জেল তৈরি না করলে এত তৃণমূলের নেতা নেতৃত্বদের ঠাঁই দেওয়া তো মুশকিল। তো যাই হোক, আমি আজকে এই আলোচনা করার জন্য আপনাদের সামনে আসিনি। আজকে যে মারাত্মক তথ্যটা আমার হাতে এসেছে, মারাত্মক থেকে মারাত্মক যে তথ্যটা আপনাদের সামনে দেব, আপনারা চমকে যাবেন। কিন্তু হ্যাঁ, এটা এখনো প্রমাণিত নয়, তবে প্রমাণ করতে আর বেশি দেরি লাগবে বলে আমার মনে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির নেতারা থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম করতে শুরু করেছেন। প্রথমে এই খবরটি প্রকাশ পেয়েছিল দ্য স্টেটসম্যানে। কিভাবে 2017 সালের পর, অর্থাৎ দ্বিতীয়বার ক্ষমতায় আসার ঠিক 1 বছর পর, আবগারি দপ্তর, যে দপ্তর থেকে বেশি পরিমাণ রাজস্ব রেভিনিউ পশ্চিমবঙ্গে আসার কথা ছিল, সেখানে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্দেশে সেখানে হস্তক্ষেপ করে টাকা তোলা হয়েছিল নীতি পরিবর্তন করে, এবং সেই হাজার হাজার কোটি টাকার ভাগ 9 ক্যামাক স্ট্রিট শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছিল। তার রোমহর্ষক কাহিনী তুলে ধরেছে একটি সংবাদ মাধ্যম। কোথা থেকে তারা এই তথ্য পেয়েছে? তারা এইটাকে কনফিডেন্সিয়াল ইনফরমেশন বলে বলছেন, এবং আবগারি দপ্তর থেকে এই তথ্যটা তারা পেয়েছেন বলে জানাচ্ছেন। অর্থাৎ এই তথ্য যদি সত্যি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যা যা ঘটনা কেলেঙ্কারি রয়ে গিয়েছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 10 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে ইডি সিবিআই লাগবে না, ফাঁসির মঞ্চে চলে যাব, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে দুর্নীতি হয়েছে আজকে তার সেই পত্রিকা থেকে আপনাদের সামনে প্রমাণ দেব আপনাদের সামনে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কি করবেন, এবং অবশ্যই এটাকে প্রমাণ করতে হবে আইনগতভাবে, তারপর তিনি কি করবেন সেটা আমরা দেখব। আজকে শোনাবো সেই রোমহর্ষক কাহিনী আপনাদের সামনে, কিন্তু একটাই সমর্থন লাগবে আপনাদের। এই ঘটনা জোগাড় করতে পরিশ্রম করতে হয়েছে আমাদের, সেই পরিশ্রম যদি আগামী দিনেও আমরা করতে চাই, আপনাদের সমর্থন প্রয়োজন। যারা নতুন আসছেন সাবস্ক্রাইবারের বাটনটা প্রেস করবেন, আর যারা দেখছেন ভালো লাগলে একটু শেয়ার করবেন। আমি আপনাদের সামনে মারাত্মক কিছু তথ্য দেব, ভালো করে লক্ষ্য করুন। আপনারা জানেন আবগারি দুর্নীতি মামলায় এর আগে সর্বশেষ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, যিনি আবগারি দপ্তরেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং আরও বেশ কিছু দায়িত্বে ছিলেন, তারা সমেত এবং সঞ্জয় সিং, এদের জেল হয়েছিল। মাথায় রাখবেন, সেই আবগারি নীতির পরিবর্তন করে লক্ষ লক্ষ মুনাফা, কোটি কোটি মুনাফা লুটেছিলেন বলে তাদের জেল যাত্রা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 ক্যামাক স্ট্রিট শান্তিনিকেতনের বাড়িতে এই রকম ভাবে পশ্চিমবঙ্গের আবগারি নীতিরও পরিবর্তন করে এই রকম তোলা হতো বলে অমিত মালবিয়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের বিজেপি রাজনৈতিক অফিসিয়াল স্পোকসপারসনরা বলতে শুরু করলো। আজকে ভেঙে আপনাদের সামনে বলবো যে কোন মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করা হচ্ছে, কোন মডেলে, আমার কাছে প্রমাণ নেই, অভিযোগের ভিত্তিতেই বলছি, কোন মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পৌঁছে যেত, কিভাবে পশ্চিমবঙ্গের রাজস্বকে ঘাটতি করে 2017 সালে নীতি পরিবর্তন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কত টাকা তুলতেন সেটা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো দায়িত্ব ছিল শিক্ষাকে ভেঙে দেওয়া, শিক্ষাকে দুর্নীতি করে সেখানে কিভাবে চুরি ডাকাতি করা যায় সেই ব্যবস্থাটা হয়তো দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় আবগারি দপ্তরটা সামলাচ্ছিলেন। সব থেকে বড় কথা কি জানেন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরশু গিয়েছিলেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর চাউর হতেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে ছুটে চলে গেলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গেস্ট হাউসে বা তার বাড়িতে ওখানে চলে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে 3 জনের বৈঠক হলো।
আপনি ভাবুন, যেখানে সাংসদরা বেরিয়ে যাচ্ছে এই নিয়ে যদি আলোচনা হয়, তাহলে অরবিন্দ কেজরিওয়াল কেন? তিনি তো রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে পারতেন বা কংগ্রেসের নেতা, কিন্তু কেন অরবিন্দ কেজরিওয়াল ঠিক একই মামলায় যার জেল যাত্রা হয়েছিল তার সঙ্গে দেখা করলেন কিন্তু প্রাক্তন দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো? আজকে রোমহর্ষক গল্পটা শোনাই, দ্য স্টেটসম্যানে এটা পাবলিশ হয়েছে এবং এটাকে অমিত মালবীয় সময় অনেক নেতৃত্বরা এটা বলেছেন। দেখুন, আমি আপনাদের সামনে বলি এটা কিভাবে হয়েছিল। 2017 সালের আগে আমাদের যে 1905 না কত সালের আইন অনুযায়ী যাদেরকে হোলসেলার হিসেবে লাইসেন্স দেওয়া হতো, এর রিটেলার না, পাড়ার যে মদের দোকান সেগুলো কিন্তু রিটেলার, এরা হোলসেলার না, যে সমস্ত হোলসেলারদের লাইসেন্স দেওয়া হতো, এই রকম বড় হোলসেলারদের সংখ্যা ছিল 50 থেকে 55টা। পশ্চিমবঙ্গে এই রকম বড় হোলসেলারদের সংখ্যা ছিল 50 থেকে 55টা, যারা লাইসেন্স পেয়েছিলেন ওই 1900 কত সালের একটা পুরনো আইন অনুযায়ী তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2017 সালের পর তিনি হঠাৎ করেই এই নীতির পরিবর্তন করে ফেললেন। এই নীতিটা কি না, ধরুন এই যে 50 থেকে 55টা বড় বড় হোলসেলার ছিলেন, এই হোলসেলার কাছ থেকে খুচরো বিক্রেতারা তারা তাদের পছন্দ মতো হোলসেলারের কাছ থেকে তাদের প্রয়োজনীয় মদ কিনতে পারতেন এবং হোলসেলাররাও তারাও যারা প্রোডাকশন করে তাদেরকে থেকে পছন্দ মতো করে মাল কিনতে পারতেন, অর্থাৎ সুস্থ প্রতিযোগিতা হতো। এই সুস্থ প্রতিযোগিতাটা বন্ধ করে দিয়ে 2017 সালে এই ক্যামাক স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য তার ভাইপো, তিনি এই 50 থেকে 55টা ট্রেডার্স বা হোলসেলারদের লাইসেন্স বাতিল করে দিলেন। ওই নীতির পরিবর্তন করে WBACBCL ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রেভারেজ কর্পোরেশন লিমিটেড এর প্রতিষ্ঠা করলেন 2017 সালে। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের আন্ডারটেকেন বা তাদের গভর্নমেন্টেরই একটা সংস্থা, এবং সমস্ত 50 থেকে 55টা হোলসেলার বাদ দিয়ে কি করলেন, নিজেদের মানুষকে বলা হলো কি না এটা আরো স্বচ্ছতা বাড়াবে, কিন্তু উদ্দেশ্য ছিল কি দুর্নীতি, নিজেদের হাতে পুরো নিয়ন্ত্রণ। এবং সমস্ত বেসরকারি যে সমস্ত হোলসেলাররা ছিল তাদের, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তারা দালালি বা কাটমানি দিতে চাইতো না, তাই তাদেরকে বাদ দিয়ে নিয়ন্ত্রণটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আসার জন্য এই সংস্থার প্রতিষ্ঠা করলেন 2017 সালে। এবং এই মারাত্মক যে অভিযোগটা উঠছে যে এই সংস্থার ফলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার এবং সাব ডিস্ট্রিবিউটার বা স্টকিস্ট, রিটেলার, এই সমস্ত এই চেনটাকে পুরো যেটা ছিল সেটাকে ভেঙে দিয়ে যা কিছু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন একটা সংস্থার মাধ্যমেই হতো। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্য বলা রয়েছে সেটা আমি আপনাদের সামনে বলছি। 2017 সালের 25শে জানুয়ারি এই কোম্পানিটি তৈরি করা হয়েছিল এবং এই পশ্চিমবঙ্গ দপ্তরের বিজ্ঞপ্তিটা আমি বলে দিচ্ছি, 04EX এইটা নোটিফিকেশন জারি করা হয়েছিল। 20 কোটি টাকার মূলধন নিয়ে এই কোম্পানিটা শুরু হয়েছিল এবং এই কোম্পানির উদ্দেশ্য ছিল মূলত যতটা না রাজস্বে কন্ট্রিবিউট করা তার থেকে বেশি তৃণমূলের ফান্ডে টাকা দেওয়া। এবং এরা কি করতে জানেন তো, প্রত্যেকটা ক্যারট পিছু, অর্থাৎ একটা ক্যারটে ধরুন মানে ওই 10 থেকে 12টা করে ধরুন মদের বোতল বা বিয়ারের বোতল থাকতো, প্রত্যেকটা ক্যারট পিছু 4 টাকা করে গোডাউন ফিস এবং 3 টাকা করে 4 টাকা করে গোডাউন ফিস আর 3 টাকা করে ক্যারিং কস্ট, এটা নেওয়া হতো, মানে 7 টাকা প্রত্যেকটা ক্যারেটে। অর্থাৎ যদি ধরুন মানে 10,000 ক্যারেট হয় তার মানে 70,000 টাকা প্রফিট। একটা লরিতেই ধরুন তার থেকে বেশি ক্যারেট আসে, মানে একটা লরিতে, আমি জাস্ট ফর এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি, একটা লরিতেই হয়তো তারা 70,000 কিংবা তার দ্বিগুণ, মানে এই পরিমাণ প্রফিট একটা লরি থেকে করতো। এবার ভাবুন একদিনে কতগুলো লরি ঢুকতে পারে পশ্চিমবঙ্গের এত জায়গায় মদ সাপ্লাইয়ের জন্য, এবং সারা বছর কত ইনকাম হতে পারে। অর্থাৎ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এবং এখানে যেটা বলা হচ্ছে যে সরাসরি এই টাকার একটা ভাগ, এই টাকাটা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যেত বলে রিপোর্টে অন্তত বলা হচ্ছে, সত্যি মিথ্যা আমি জানি না। এইখানে কেন এটা করা হয়েছে তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করা হতো, ওই যে কোম্পানি তৈরি করা হচ্ছে ওই কোম্পানির সূত্র ধরে
পুরো চ্যানেলটা যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারেন, এবং ওই যে 4 টাকা 3 টাকা 7 টাকা প্রত্যেকটা ক্যারেটে সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়েতে চলে যেত। সেটার মধ্যে হয়তো কিছু পার্টি ফান্ডে আর কিছু হয়তো ব্যক্তিগত ফান্ডে থাকতো, সেটা আমি বলতে পারবো না। এইখানে আরো যে মারাত্মক দাবি করা হচ্ছে যে তদানীন্তন আবগারি কমিশনার ওম শঙ্কর এসকে দিয়ে এবং তার পরিকল্পনা মাফিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা মস্তিষ্ক প্রসূত এই ডিস্ট্রিবিউটারশিপের এই পরিকল্পনা করা হয়, এবং এই পুরো জিনিসটা যারা বটলার, সেই বটলারদের উপর চাপ সৃষ্টি করে বাধ্য করা হয় প্রত্যেক ক্যারেট পিছু 7 টাকা করে। আপনারা ভাবছেন যে 7 টাকা করে আর কি ব্যাপার, আপনি যখন এই সংখ্যাটাকে যখন কয়েক লক্ষ কিংবা কয়েক হাজার লক্ষ দিয়ে যখন গুণ করবেন, তখন বুঝতে পারবেন এই অ্যামাউন্টটা ঠিক এক্স্যাক্টলি কততে গিয়ে পৌঁছাচ্ছে। শুধু 7 টাকা বললে বা 8 টাকা বললে হয়তো অ্যামাউন্টটা আপনারা বুঝতে পারবেন না। এই যে তদানীন্তন যে কমিশনার, অভিযোগ হচ্ছে একে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আবগারি নীতির পরিবর্তন করেছিলেন, এবং যারা বটলার অর্থাৎ যারা উৎপাদক সংস্থা, মানে যারা বা কিংবা যারা বোতলবন্দি করতেন মদ, কোনো একটা জায়গা থেকে আসতো, বিদেশি মদ আসতো ধরুন বিদেশ থেকে, এখানে বিভিন্ন জায়গা ছিল, কোম্পানি ছিল, সেখানে বোতলবন্দি হতো এবং সিল হতো, গায়ে আপনার কি বলবো, গায়ের মধ্যে স্ট্যাম্প দেওয়া হতো বা ওই যে বোতলটাকে সাজানো হতো। তো এই বটলারদের উপর চাপ দিয়ে অতিরিক্ত 7 টাকা করে আদায় করা হতো। শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় মনে রাখবেন বলেছিলেন যে ভাইপো কয়লা বালির সঙ্গে এখন মদটাও খেতে শুরু করেছে, অর্থাৎ মদ খাওয়া মানে এখানে মদের কাটমানি খাওয়ার কথা শুভেন্দু অধিকারী বারবার বিরোধী দলনেতা থাকা অবস্থায় তিনি কিন্তু বলেছিলেন। এবং এই বটলিং সংস্থাগুলো বারবার আবগারি দপ্তরে, পশ্চিমবঙ্গের আবগারি দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে এই রকম তাদের বিরুদ্ধে জোর জবরদস্তি করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এমনি যা লেভি, সরকারি যা খরচ সেটা তো দিতেই হচ্ছে, অ্যাডিশনালি আরো 7 টাকা করে তাদের দিতে হচ্ছে অ্যাডিশনালি। মানে সেটা তারা বারবার জানিয়েছিলেন। দুটি সংস্থার নাম বলা আছে, একটা হচ্ছে আইএফবি বটলিং প্ল্যান্ট আর একটা হচ্ছে ডিয়াগো আসানসোল ইউনিট। এর মধ্যে আইএফবি বটলিং প্ল্যান্ট এরা অন্তত 5-6 চিঠি তারা পাঠিয়েছিলেন, ঠিক আছে, তারা প্রত্যেকবার চিঠি পাঠিয়েছিলেন আবগারি দপ্তরের কাছে। 13/1/2025, 4/2/2025, 8/5/2025, 8/7/2025 তারিখে এরা চিঠি পাঠিয়ে জানায় যে তাদের কাছ থেকে অতিরিক্ত এই 7 টাকা করে আদায় করা হচ্ছে। পরিষ্কারভাবে বারবার অভিযোগ করা সত্ত্বেও কেউ কোনো গা দেয়নি, কেউ এটাতে কর্ণপাত পর্যন্ত করেনি। এইটা হয়ে আসছে, এবং এই ঘটনাতে কারা কারা জড়িত, এই ঘটনার সময় এখানে যে যাদের ডাব্লিউবি মানে যারা আইএএস অফিসার কিংবা বড় বড় যারা অফিসার, তাদের মস্তিষ্ক প্রসূত নাকি এই ঘটনা বলে দাবি করা হচ্ছে। চাঞ্চল্যকর তত্ত্ব, ভালো করে শুনবেন। এইখানে যে নামগুলো দেওয়া হয়েছে, আমাকে একটু সময় দিন, ইংরাজিতে লেখা, একটু ইংরেজি থেকে বাংলা করে আপনাদের সামনে পড়তে হচ্ছে। আমি আপনাদের সামনে ওই জায়গাটায় যাই, দিয়ে আপনাদের বলছি কারা কারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এখানে গৌতম ঘোষ হচ্ছেন রেভিনিউ অর্থাৎ তৎকালীন রেভিনিউ স্পেশাল কমিশনার এবং জিএম WBSCBCL, ওই যে কোম্পানি তৈরি করেছিলেন তার স্পেশাল কমিশনার আইএস, বর্তমানে অবসরপ্রাপ্ত, ঠিক আছে। তাই এরপর হচ্ছে শান্তনু আচার্য, তিনি হচ্ছেন তখনকার ম্যানেজার অপারেশন, তারপরে হচ্ছে ওই একই কোম্পানি। তারপরে হচ্ছে সঞ্চয়ন গাঙ্গুলি, যিনি হচ্ছেন ডেপুটি কমিশনার রেভিনিউ, মানে ওই যে নতুন কোম্পানিটা তৈরি হয়েছিল তার। রাজর্ষি চক্রবর্তী অ্যাডিশনাল কমিশনার ওই WBSCBCL এর, এবং কুণাল বিশ্বাস স্পেশাল কমিশনার HR। এদের মস্তিষ্ক প্রসূত ওই প্ল্যান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনে নাকি এত পরিমাণের রাজস্ব পৌঁছে যেত বলে মারাত্মক এই অভিযোগটা আপনাদের সামনে আমি ফাঁস করলাম। এবং এটি ইতিমধ্যেই অমিত মালবিয়া থেকে শুরু করে বিজেপির বিভিন্ন জায়গা থেকে তারা বলতে শুরু করেছেন। এবং এই যারা বটলিং দুই কোম্পানি, দুই নাম হচ্ছে আইএফবি বটলিং প্ল্যান্ট এবং ডিয়াগো আসানসোল ইউনিট, এরা যেহেতু বারবার অভিযোগ করেছিলেন, এদেরকে কিন্তু শেষমেশ যতদূর আমার মনে পড়ছে, পুরোটা এখন মনে পড়ছে না, যে এদেরকে কিন্তু আলটিমেটলি ওই জায়গা থেকে তাদের বোধহয় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। এই রকম একটা দুর্নীতিপরায়ণ রাজনৈতিক দল কত বড়, মানে আপনারা তো দেখতে পাচ্ছেন যে ধরুন প্রচুর বালতি কোথা থেকে উদ্ধার হয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর ত্রাণ উদ্ধার হয়েছে, প্রচুর মশারি উদ্ধার হয়েছে, শাড়ি উদ্ধার হচ্ছে, মগ উদ্ধার হচ্ছে, ঠিক আছে, এরকম উদ্ধার হচ্ছে দেখছেন। কিন্তু যেটা দেখতে পাচ্ছেন না, যেটা দেখছেন সেটা তো হিমাশৈলের চূড়া মাত্র, সেটা তো আদতে কিছুই নয়। সেটা তো ওই
তৃণমূল কংগ্রেসের 100-200 কোটি টাকার যারা মালিক, মানে আমাদের তুলনায় অনেক বড়, সেটা ছেড়ে দিন, আমাদের স্বপ্নেও ওসব জায়গায় আমাদের ভাবতেও পারবো না। তো আমি বলছি যে এরাও 100-200 কোটি টাকাটাও চুনোপুটি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের লেভেলের যে অভিযোগগুলো রয়েছে, যেগুলো আমরা চোখে কিন্তু এখনো দেখতে পাইনি, বুঝতে পেরেছেন তো? এগুলো কিন্তু আমাদের এখনো চোখে দেখার সৌভাগ্য আমাদের মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 10 পয়সার দুর্নীতি তিনি করেননি, আর করলে ফাঁসির মঞ্চ ব্যবস্থা করতে বলেছেন। আমি জানি না এরকম ফাঁসির মঞ্চ যদি ব্যবস্থা করা হয় পশ্চিমবঙ্গে, তাহলে সত্যি বড় বড় নেতাদের জন্য, না আইন তো এইভাবে হয় না, সেই দাবিও আমি আগেও করিনি, এখনো করছি না, কিন্তু আপনি কল্পনা করে দেখুন যে পশ্চিমবঙ্গকে কিভাবে প্রতারিত করা হয়েছে। এই রকম লেভেলের যদি প্রতারিত করা হয়, তারপরেও মানুষ গিয়ে জয় বাংলা যদি করে স্লোগান দেয়, তাহলে বলুন এই জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার ডাকটা তুলে কি ভুল কেউ বলেছেন? তো যাই হোক, আপনারা, আমি আর বড় করলাম না পর্বটা, আপনারা লিখে জানাবেন আপনাদের মন্তব্য। একটা বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, আমার মনে হয় ইউটিউব চ্যানেলে হয়তো প্রথম আমি এই কাজটা করলাম। তো যাই হোক, এটা দ্য স্টেটসম্যান পত্রিকা, আপনারা চাইলে খুঁজে গিয়ে এটা পড়ে নিতে পারেন। অমিত মালবিয়া টুইট করেছেন, সেখান থেকেও বেসিক প্রিলিমিনারি তথ্য পাবেন, কিন্তু ইন ডিটেলে আমি যতটা জানতাম আপনাদের সামনে জানিয়ে দিলাম। আরও পরে তথ্য আনলে আমি আপনাদের সামনে জানাবো, কিন্তু এই চেষ্টার জন্য যদি একটু সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দেন, কিংবা একটু কমেন্ট বা লাইক করেন, আর যারা শেয়ার করছেন একটু শেয়ার যদি করে দেন, আমাদের উপকার হয়। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।